হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে শেখ হাসিনা কবে ফিরছেন। দেখুন, ঘটনা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যেমন বাংলাদেশে যখন ক্রাইসিস শুরু হয়, ডক্টর ইউনূস সাহেবের যে আমল, অত্যাচার, নিপীড়ন, লুট তরাজ, মানুষ হত্যা, পাশবিক অত্যাচার, সেই সময় কিন্তু ইরানের প্রবলেমটা ছিল না। আজকে ইরানকে কেন্দ্র করে আমেরিকা, ইসরায়েল ভার্সেস ইরান যে যুদ্ধ শুরু হয়েছে, তা কিন্তু অনেকে অনুমান করছেন যে ধীরে ধীরে সেটা বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমেরিকার ট্রাম্প সাহেব হুমকি দিয়েছেন যে 48 ঘন্টা যে সময় দিয়েছিল তা অতিক্রম হতে যাচ্ছে। যদি এর মধ্যে হরমুজ প্রণালী মুক্ত করে না দেয় ইরান, তাহলে তেহরানে নরক সৃষ্টি করা হবে। এটা হচ্ছে একটা দেশের প্রেসিডেন্টের মন্তব্য। আমরা তাহলে কিসের মধ্যে আছি? এই অবস্থায় যেখানে সারা বিশ্বের মানুষ আতঙ্কগ্রস্ত, সারা বিশ্বে দেখা দিয়েছে তেলের অভাব, গ্যাসের অভাব, বিদ্যুতের অভাব, হয়তো কদিন পরে খাদ্যের অভাবও দেখা দেবে। যদি বড় কিছু ঘটনা আমেরিকা ঘটিয়ে ফেলে সেই হিরোশিমা নাগাসাকির মতো, তাহলে এই মানব সভ্যতা একদম ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়াবে। সেখানে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশের স্থান কোথায়? তবুও প্রতিনিয়ত যে ঘটনা বদলায়, যেটা বললাম কালকে, যেটা বলেছিলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ফিরবেন, এর মধ্যে যে দৃশ্যপট বদলে গেল, আজকে আমার ভিডিওর টাইটেল হতে যাচ্ছে শেখ হাসিনার ফেরা কি অনিশ্চিত? বন্ধুরা আমার, ইতিমধ্যে বিভিন্ন সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে আগামীকাল বোধহয় আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান ভারতে একটা আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে যাচ্ছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সরকারের কাছে, তারেক রহমান সরকারের কাছে ভারত যেটা চেয়েছিল সেটা হচ্ছে ইনক্লুসিভ একটা পরিবেশ সৃষ্টি করা সমস্ত দলকে নিয়ে, যেটা তারেক রহমানও প্রথমে বলেছিলেন যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি এবং কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সংসদে বিল আনা হচ্ছে। ইউনিশ সরকারের আমলে আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা করা হয়েছিল একটা প্রশাসনিক নির্বাহী আদেশের মধ্য দিয়ে, সেটাকে আইনে পরিণত করতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট। সেটা সংসদে উত্থাপিত হয়েছে, এখনও ফাইনাল হয়নি। এই অবস্থায় আজকে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মিস্টার ভার্মা, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, বা সরকারি সূত্রে বলা হচ্ছে যেটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। কিন্তু রাষ্ট্রদূত বেরিয়ে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈদেশিক উপদেষ্টা, সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন সাক্ষাৎকারে যে ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, বিএনপির সময় সে সম্পর্ক থাকবে না। এই যে কথাটা বলে দেওয়া হয়েছে, এটা অনেক কিছু মিন করছে। তার মানে ভারত সরকারের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে কোনো কম্প্রোমাইজিং
টেন্ডেন্সি, অ্যাটিচিউড বিএনপি সরকারের নাই, এটাই তো তার বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে কীভাবে ভারতের সঙ্গে বর্তমান বাংলাদেশ সরকার যারা গঠন করেছেন তাদের সম্পর্কটা খারাপ হতে যাচ্ছে। ইউনিট সরকার তার অন্তর্বর্তী সরকার আমলে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিল এবং সেখানে রীতিমতো যাতায়াত শুরু হয়েছিল আর্মি জেনারেলদের, মন্ত্রীদের। বাংলাদেশ থেকে আর্মির বড় বড় অফিসাররা পাকিস্তানে যাচ্ছিল, শোনা যাচ্ছিল তারা এসে বাংলাদেশের সৈনিকদের ট্রেনিং শুরু করে দিয়েছেন। গোপন সূত্রে জানা যাচ্ছিল যে পাকিস্তানে আইএসআই অফিসও নাকি বাংলাদেশে তারা শুরু করেছে। সেখানে ওই দেশের যে সমস্ত জঙ্গি সংগঠন, তাদের যে সমস্ত জঙ্গিরা আসে তারা ঢাকার বুকে এসে ঘোরাফেরা করছে এবং আস্তানা গড়ে তুলছে বাংলাদেশে। জামাতপন্থী, আলবদর, রাজাকার, পাকিস্তানপন্থী যারা আছে, যারা একাত্তর স্বাধীনতায় বিশ্বাসী নয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজে তারা লিপ্ত রয়েছে। এবং ওই সময় বেশ কিছু পাকিস্তানের থেকে জাহাজ এসে চিটাগাঙে ফিরেছিল, প্রকাশ পেয়েছিল যে সে সমস্ত জাহাজে প্রচুর পরিমাণে অস্ত্র বাংলাদেশে এসেছে। তাছাড়া বাংলাদেশের জঙ্গিদের হাতে রয়েছে তাদের আন্দোলনকারীর সময়ের বিভিন্ন থানা থেকে লুটপাট করা প্রচুর অস্ত্র। গতকাল হঠাৎ করেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা করেছেন, সংবাদ মাধ্যম মারফত আমরা এটা জানতে পেরেছি সূত্র, তিনি বলছেন যে পাকিস্তান দিল্লি এবং বোম্বে আক্রমণ করবে যদি আমেরিকা আমাদের সঙ্গে অন্যরকম চাপ সৃষ্টি করে। তাহলে তারা ভারত, আচ্ছা আমেরিকার সঙ্গে যদি পাকিস্তানের কোনো মন কষাকষি হয়, তারা তো পরস্পর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তাহলে পাকিস্তানের মন্ত্রী কেন বলে যে দিল্লি এবং বোম্বে তিনি পাকিস্তান আক্রমণ করবে, ধ্বংস করে দেবে মিসাইল মেলে। আজকে আবার তিনি আরেক স্টেপ এগিয়ে যেয়ে বলেছেন যে তারা পূর্ব সীমান্ত দিয়ে কলকাতা পর্যন্ত দখল করে নেবেন। পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে ইউনিট সরকারের আমলে বাংলাদেশের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যে নাকি হিজবুত তাহরির সদস্য বলে প্রকাশ, এবং ইউনুস সাহেব আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যেখানে বলেছিলেন যে ওই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন এই মাহফুজ আলম। সেই মাহফুজ আলম ভারতের পশ্চিমবাংলার অনেকটা অংশ নিয়ে একটা ম্যাপ বাংলাদেশের তৈরি করে সেই ম্যাপ প্রকাশ করেছিলেন। সেই ম্যাপ আঁকা একটা বই, তার মধ্যে অনেক কিছু তথ্য ছিল যেটা ইউনুস সরকার পাকিস্তানের এক উপপ্রধানমন্ত্রী যখন আসে তার হাতে তুলে দিয়েছিলেন। তো এটা কিসের ইঙ্গিত বহন করে? তাহলে এখনও ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক কায়েম করেছিলেন, আজকে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে সেই মধুচন্দ্রিমা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখনও শেষ হয়নি। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারত কি এটা মেনে নেবে? মেনে নেবে কি নেবে না সেটা তো হয়তো 2-4 দিনের মধ্যেই জানা যাবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটা হবে 8 তারিখে, সেটা হওয়ার পরই আমরা জানতে পারব যে ভারত এটাকে কীভাবে নিচ্ছেন। অন্যদিকে আর একটা আলামত, বাংলাদেশের ডিজিএফআই প্রধান তিনি এখন পাকিস্তান ভ্রমণে আছেন। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে তিনি, জেনারেলদের সঙ্গে তিনি বৈঠক করছেন। এ সমস্ত সবই তো ভারতের নজরে আছে, তাদের ইন্টেলিজেন্সের নজরে আছে। এখন এই অবস্থায় আমরা কি বলতে পারি যে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন? এ নিয়ে যে কয়টা কথা বললাম,
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য এবং ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফর, এগুলো ভারত কোন চোখে দেখছে এবং পাকিস্তানিরা কী করতে যাচ্ছে। আমরা দেখেছিলাম যে ইউনিশ সরকার আমলে ইউনিশ সরকার একটা সর্বশক্তি দিয়ে পাকিস্তানের পক্ষে যোগদান করেছিলেন। তারপর দেশে নির্বাচন হলো, তারেক রহমান এসে বিএনপি সরকার গঠন করলেন 2/3 মেজরিটি নিয়ে। সবাই ভেবেছিল বোধহয় বাংলাদেশের এখন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। সেই জঙ্গি বাংলাদেশ যেটা আখ্যা পেয়েছিল, সেই 10 ট্রাক অস্ত্র আমদানি, 64 জেলায় বোমা বিস্ফোরণ, বাংলা ভয়ের উত্থান, এগুলো বোধহয় এখন থেমে যাবে এবং প্রতিবেশী ভারতের সঙ্গে ভারত যেভাবে এই ক্রাইসিস মোমেন্টে তেল দিচ্ছে বাংলাদেশকে, হয়তো একটা সুসম্পর্ক স্থাপন হবে। কিন্তু যা দেখছি, পাকিস্তান বাংলাদেশকে টার্গেট করেছে। তারা কি চায়? বাংলাদেশের কাছে তারা 1971 সালে পরাজিত হয়েছিল, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যে আজকে হয়তো পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে একটা যুদ্ধে ঠেলে দেওয়ার জন্য ভারতের সঙ্গে। এখন আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কি পাকিস্তানের এই পাতা ফাঁদে পা দেবেন? বন্ধুগণ, এর জবাব পেতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। কিন্তু জবাবটা যে কী আসবে তার আলামত তো দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ দলের প্রতি যে নিষেধাজ্ঞা, সেটাকে পার্মানেন্ট রূপ দেওয়ার জন্য সংসদে পেশ। আজকে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের পরে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যে আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল বর্তমান সরকারের আমলে সে সম্পর্ক থাকবে না। এখন এই গোটা বিষয়টা কীভাবে ভারত দেখছে, এইগুলো যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে, শত্রুতার ডেভেলপমেন্টের কথা আমি বলছি, ভারতের সঙ্গে সম্পর্ক অবনতির যে কথাটা আমি বলছি, সেদিকে আমি দিক নির্দেশ করছি। এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি, ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে আমরা জানতে পারছি যে ভারত সরকার প্রচুর পরিমাণে তার কমব্যাট ফোর্স আসাম এবং উত্তরবঙ্গে 7 সিস্টার যাকে বলে সেখানে মোতায়েন করছে। তার আগেই তো তারা সেখানে অনেক ঘাঁটি তৈরি করেছে, শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে এবং রাফায়েল এবং আধুনিক যুদ্ধবিমান সেখানে সমবেত করিয়ে বঙ্গোপসাগরে তাদের যুদ্ধ জাহাজও তৈরি করে রেখেছে। ভারত কি চাইছে? ভারত তো বাংলাদেশকে আক্রমণ করতে যাবে না, ভারতের পররাষ্ট্র নীতিই তা নয়, যেটা আমরা বিভিন্ন সূত্র মাধ্যমে জানতে পারি। তাহলে পাকিস্তান কি বাংলাদেশকে দিয়ে ভারতকে আক্রমণ করাবে? এই ফাঁদে কি পা দেবেন তারেক রহমান? দেখতে পাওয়া যাচ্ছে 3 দিনের মধ্যে যে যুদ্ধ শেষ করবে বলে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাঁধিয়েছিল, 3 বছর ক্লান্ত হয়ে গেছে, যুদ্ধ থামেনি, চলছে। টিকে আছে ইউক্রেন। কেন টিকে আছে? আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্যের উপর নির্ভর করে বৃহৎ একটা পরাশক্তি রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজকে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরান আক্রমণ করেছে। ট্রাম্প সাহেব বলেছিলেন যে 3 দিনের মধ্যে তিনি ইরানকে একদম ধূলিসাৎ করে দেবেন। সেখানকার বড় বড় লিডারদের, সেখানকার যে সবচেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি ছিল, তাকে সহ অনেক বড় বড় লিডারকে হত্যা করা হয়েছে। কিন্তু ইরানকে আত্মসমর্পণ করা যায় না, ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কারণ কি? ইরানের এত বড় সাহস, এত অস্ত্র, এত মিসাইল কোথায় পাচ্ছে? ইরানের পিছনে রয়েছে রাশিয়া এবং চীনের এবং রাশিয়ার সমস্ত প্রযুক্তি ইরান চলে যাচ্ছে এবং সেই প্রযুক্তির ব্যবহার ইরান আমেরিকার বিরুদ্ধে করে যাচ্ছে। কাজে ইরান বলছে
তাদের শরীরে এক বিন্দু রক্ত না থাকা পর্যন্ত তারা কোনো রকম সারেন্ডার আমেরিকার কাছে করবে না। কাজেই 3 দিনের জায়গায় 1 মাস অতিক্রম হয়ে গেল, যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। ট্রাম্প এখন পথ খুঁজছেন কী করে ইরান থেকে পালিয়ে আসা যায়। এই যে 1 মাস অতিক্রান্ত হয়ে চলেছে, ইরান টিকে আছে, আমেরিকা ইসরায়েল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। এখন ইন্ডিয়ার সঙ্গে যদি আমার বাংলাদেশ যুদ্ধে একটা বাধায়, কয়দিন টিকতে পারবে? যার ঘরে খাবার নেই, যার তেল নাই, বিদ্যুৎ নাই, সব কিছুর জন্য নির্ভর করতে হয় ভারতের উপর। সেই দেশ যদি একটা যুদ্ধে জড়িয়ে যায়, বুঝলাম চীন সাহায্য করবে, পাকিস্তান সাহায্য করবে অস্ত্রপাতি দিয়ে, পথ কিন্তু অনেকটা দূর, দিল্লির দূরস্থ। পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র আসা, সেনা পাঠানো কিন্তু অনেক কঠিন। ভারত তখন আকাশপথটাও বন্ধ করে দেবে। কোথা দিয়ে আসবে পাকিস্তান? চীন কোথা দিয়ে আসবে? চোরা পথে বিভিন্নভাবে হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে, নাও করতে পারে আবার। কেননা চীনের সঙ্গে ইন্ডিয়ার অনেকটা সম্পর্কের উন্নত হয়েছে, তার মধ্যে আবার রাশিয়া রয়েছে। এই সমস্ত দিক বিবেচনা করে, সমস্ত বিবেচনা করে আমাদের চিন্তা করতে হবে, বর্তমান সরকারকে চিন্তা করতে হবে, তারেক রহমান সরকারের, বিএনপি সরকারের চিন্তা করতে হবে, আমরা যে সমস্ত দেশ এবং বাঙালি জাতিকে ধ্বংসের মুখে ঠেলে না দিই। একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে, বিশেষ করে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা যাবে না, জয়ী হওয়া যাবে না। আবার ভারতবর্ষ যে জয়ী হবে সম্পূর্ণরূপে আমেরিকার মতো, তা আবার আজ পারবে না। বর্তমান আধুনিক যুদ্ধের টেকনোলজি এইরকমই, যুদ্ধ কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে একটা গরিব বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হবে, না খেয়ে মানুষ মরবে। আমরা এই পয়েন্টগুলো নতুন, যেগুলো এই ঘটনা পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে, বা পৃথিবী যেভাবে পরিবর্তিত হয়েছে, এবং সেই সঙ্গে আমাদের বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন দিনকে দিন হচ্ছে, সেটা আমি আমার দেশবাসীর সামনে তুলে ধরলাম। আমাদের লক্ষ্য করতে হবে সরকার কী করেন, পাকিস্তানের পাতা ফাঁদে তারেক রহমান পা দেন কিনা, এবং ইন্ডিয়ার সঙ্গে কোনো অযৌক্তিক আলোচনা করেন কিনা, ইন্ডিয়ার সঙ্গে প্রতিবেশীর সুলভ সম্পর্ক বজায় রেখে কী করে যে ক্রাইসিসটা বাংলাদেশে তৈরি হয়েছে ইউনূস সরকারের সময় থেকে, সেই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেটাকে কী করে প্রশমিত করে দুই দেশের সম্পর্ক উন্নত করা যায়, এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করার ছাড় দেওয়া যায়, সে সমস্ত বিষয়ে চিন্তা করে ইন্ডিয়ার সঙ্গে একটা সমঝোতায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন বলে আমরা আশা করি। তা আমরা 8 তারিখে দিকে চেয়ে থাকলাম, দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী কী রেজাল্ট নিয়ে আসেন ভারত থেকে। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা।